নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন? আবার ফিরে এসেছি আমি অর্ঘ্য, ট্রাভেল উইথ অর্ঘ্য চ্যানেলে। ভীষণ গরম দক্ষিণবঙ্গে, 38-39, আর সেই প্রচণ্ড গরমের মে মাসে জ্যাকেট পরে পুরো চারদিকে কুয়াশা, না কুয়াশা নয়, এটা মেঘ। আমি এখন আছি মেঘের ওপরে। আমি এই মুহূর্তে আছি টুমলিংয়ে, যাচ্ছি সান্দাকফু। আর দুটো পর্বে আসবে এই ভিডিও আপনাদের কাছে। প্রথম পর্বে কলকাতা থেকে টুমলিং, তার যাবতীয় ডিটেলস এবং আমার অভিজ্ঞতা নিয়ে। আর দ্বিতীয় পর্বে আসবে টুমলিং থেকে সান্দাকফু, তার যাবতীয় ডিটেলস এবং আমার অভিজ্ঞতা নিয়ে। আর অবশ্যই সেই পুরনো রিকোয়েস্ট কিন্তু থাকলো, যদি আমার সঙ্গে এই পুরো জার্নিটা, শুধু সান্দাকফু নয়, এরকম সুন্দর সুন্দর অনেক ঘোরার জায়গায় আমি যাই, তাই প্রত্যেকটা জার্নি যদি আপনি আমার সঙ্গে থাকতে চান ভার্চুয়ালি, তাহলে কিন্তু অবশ্যই করতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব বোতামে ছোট্ট করে একটা ক্লিক করলেই হয়ে যাবে ইউটিউব চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব। শুরু করি সান্দাকফু ভ্রমণের প্রথম পর্ব, কলকাতা থেকে টুমলিং। আর অবভিয়াসলি যাত্রা শুরু শিয়ালদা থেকে। সেদিন সন্ধেবেলা শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে যেন আমার অপেক্ষায় ছিল 12343 শিয়ালদহ হলদিবাড়ি দার্জিলিং মেল। ব্যাগপত্র নিয়ে চড়ে বসতে না বসতেই গা ঝাড়া দিয়ে ছেড়ে দিল দার্জিলিং মেল। কাঁটায় কাঁটায় 10টা 5, 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল ছেড়ে দিল। আর যাচ্ছি এবার একটা নতুন গন্তব্যে, পাহাড়ের কোলে। আর আপনি যাচ্ছেন আমার সাথে সেই নতুন জায়গায়। আসুন একসঙ্গে এই জার্নিটাকে শুরু করি। ঘুম ভাঙতে দেখি সকাল 8টার মধ্যেই এনজিপিতে ঢুকছে ট্রেন। স্টেশন থেকে বাইরে বের হয়ে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে রওনা হতে হতে আরও 30 মিনিট। শিলিগুড়ি শহরের ট্রাফিক ছাড়িয়ে মাটিগাড়া রোহিণী রোডে এসে পড়তেই দূরে আকাশের পটভূমিতে উঁকি দিল পাহাড়ের ছায়া। যেতে যেতে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে সান্দাকফু কোন কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, মানে এর রুট ম্যাপটা একটু দেখে নিই। রুট 1, নিউ জলপাইগুড়ি থেকে মানেভঞ্জ যাওয়া যায় মিরিক হয়ে। এ পথের দূরত্ব পড়ে 81 কিলোমিটার আর সময় লাগে 3.5 ঘন্টার মতো। দ্বিতীয় রুটে নিউ জলপাইগুড়ি থেকে মানেভঞ্জ যাওয়া যায় রোহিণী, কার্শিয়াং, ঘুম হয়ে। এ পথের দূরত্ব একটু বেশি, 83 কিলোমিটার, কিন্তু সময়ও লাগে একটু কম, 3.25 ঘন্টার মতন। আর আমি তাই বেছে নিয়েছিলাম দ্বিতীয় রুটটি। রোহিণী পৌঁছে রোহিণীতে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। আর এই রেস্টুরেন্টের একদম ছাদে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছে। আমার ঠিক পেছন দিকে এই যে সমতল, যেই সমতল থেকে উঠে এলাম আমরা, ছোট্ট ছোট্ট খেলনার মতন বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, আর রাস্তা সবুজ আর সবুজ, ছোট ছোট চা বাগান, পাইন গাছের জঙ্গল, মন ভালো করে দেওয়ার মতন দৃশ্য। এই মোমো, চিকেন মোমো, কিন্তু পাহাড়ে এসে ভেজ মোমো আমি খুব একটা প্রেফার করি না। কেমন হয়েছে চিকেন মোমো খেতে? দারুণ খেতে না? আর তার সঙ্গে একদম লাল চাটনি। আর বাই দ্য ওয়ে, আজকে কিন্তু শুধু আমার একার ফ্যামিলি না, আমরা অনেকজন মিলে যাচ্ছি। আমার মামা মামি সবাই কিন্তু আজকে আমাদের সঙ্গে জয়েন করেছে। এবার মোমোকে পেটে চালান করতে হবে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা আবার উঠে পড়লাম গাড়িতে। দুপাশে চা বাগানের অপরূপ দৃশ্য দেখতে দেখতে গাড়ি এগিয়ে চলল কার্শিয়াংয়ের দিকে। এই আমাদের ডান দিকে পুরনো হিলকাট রোড আসছে, আর আমরা রোহিণী রোড দিয়ে আসলাম। এই কার্শিয়াং ঢুকছি আমরা এখন। এই কার্শিয়াং ঢোকার মুখে এসে মিশে গেল দুটো রাস্তা। একে একে পার হয়ে গেলাম কার্শিয়াং, সোনাদা আর ঘুম। ঘুম থেকে রাস্তা সোজা চলে গেছে পাহাড়ের রানী দার্জিলিংয়ের দিকে, কিন্তু আমি বেঁকে গেলাম বাঁ দিকে, ধরলাম মানেভঞ্জনের পথ। বেশ কিছুটা যাওয়ার পর আবার একটা ছোট্ট ব্রেক। অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, কোমর ধরে এসছে,
একটা ছোট্ট ব্রেক নিয়েছি লেপচা জগতে। লেপচা জগৎ কিন্তু কুয়াশায় পুরো মোড়া। আর প্রসঙ্গত বলে রাখা ভালো, এই লেপচা জগতে কিন্তু স্নোফল হয়, আর এখানে থাকার একটা খুব সুন্দর অ্যাকোমোডেশান আছে। WBFDCর একটা নেচার রিসর্ট আছে। অনেক দিন আগে আমি এসে একবার থেকেছিলাম। ইচ্ছে থাকলো যদি ভবিষ্যতে আবার একবার আসার সুযোগ পাই, অবশ্যই সেই ভিডিও তুলে আনবো আপনাদের কাছে। আপাতত যখন প্রচণ্ড গরমে কলকাতায় সবাই ঘামছে, মে মাসে কুয়াশায় ঘেরা শিরশিরে ঠান্ডা লাগা অনুভূতি নিয়ে আমি দাঁড়িয়ে আছি লেপচা জগতে। কিছুটা ঠান্ডা হয়তো ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথেও আমি শেয়ার করছি। গাড়ি নিল আবার স্টার্ট, আর কিছু পরেই এসে পৌঁছলাম মানেভঞ্জন। ফাইনালি পৌঁছে গেছি মানেভঞ্জ। আর মানেভঞ্জ পৌঁছে গিয়ে চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে করতে হবে যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে গাড়ির বুকিং করা। গাড়ির বুকিংয়ের জন্য এখানে রেট চার্ট দেওয়া আছে। রেট চার্টটা একটু কমপ্লিকেটেড, আমি সেটা পরে গ্রাফিক্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপাতত আমার গন্তব্য টুমলিং। টুমলিংয়ে আমি থাকবো এক রাত্রি, তারপর চলে যাব সেখান থেকে সান্দাকফু, সেখানে 2 রাত্রি। ফালুট যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে অর্থাৎ মে মাসে 2024 সালে ফালুটের রাস্তা খুব খারাপ, গাড়ি যাচ্ছে না। গাড়ি দু রকমের যায় এখান থেকে। ল্যান্ড রোভার 70-80 বছরের পুরনো গাড়ি, ব্রিটিশদের ফেলে যাওয়া সেই গাড়ি, অথবা 4x4 বোলেরো। 4x4 বোলেরোর কমফোর্টেবল ব্যাপারটা একটু বেশি, গাড়িটায় ঝাঁকুনি কম, আর ল্যান্ড রোভারে ঝাঁকুনি একটু বেশি। এই আমার সামনে যেখানে নো পার্কিং বোর্ড লেখা, এটা হচ্ছে পুলিশ বুথ। এখানে সেকেন্ড রাউন্ড অফ ফর্মালিটিস ফিল আপ করতে হবে, আমার হয়ে মামা করে দিচ্ছেন। আর আমার পেছনে এটা হচ্ছে ফরেস্ট চেক পয়েন্ট বা ফরেস্ট চেকপোস্ট। এই ফরেস্ট চেকপোস্টের থেকে পারমিট নিতে হবে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর কাজ। গাড়ি বুক, পুলিশের খাতায় এন্ট্রি করা, আর ফরেস্ট চেকপোস্টে পারমিট নেওয়া। ওনারা এরকম পারমিট ইস্যু করে দিয়েছেন। আপাতত আমি শুধু টুমলিং যাওয়ার পারমিট নিয়েছি। কাল টুমলিং থেকে যখন সান্দাকফু যাব তখন বাকি পারমিটটা নেব। এবার একবার দেখে নিই মানেভঞ্জনের এই গাড়ি স্ট্যান্ডের ভাড়ার তালিকাটি কীরকম আছে। মানেভঞ্জ থেকে টংলু বা টুমলিংয়ের শুধুমাত্র ড্রপের ভাড়া 1500 টাকা, আর ড্রপ এবং পিক আপের ভাড়া 2500 টাকা, তার সাথে নাইট স্টে প্রতি রাত 1500 টাকা। মানেভঞ্জ থেকে গৈরিবাসের শুধু ড্রপের ভাড়া 2500 টাকা, আর ড্রপ ও পিক আপের ভাড়া 3000 টাকা, সাথে নাইট স্টে প্রতি রাত 1500 টাকা। মানেভঞ্জ থেকে কালীপোখরির শুধুমাত্র ড্রপের ভাড়া 4000 টাকা, আর ড্রপ এবং পিক আপের ভাড়া 4500 টাকা, সাথে নাইট স্টে 1500 টাকা এক্সট্রা। মানেভঞ্জ থেকে সান্দাকফুর শুধুমাত্র ড্রপ 5000 টাকা, আর ড্রপ এবং পিক আপ 5500 টাকা, তার সাথে নাইট স্টে ওই 1500 টাকা। মানেভঞ্জ থেকে ফালুটের শুধুমাত্র ড্রপ 8500 টাকা, আর ড্রপ এবং পিক আপের ভাড়া 9000 টাকা, আর নাইট স্টে যোগ করলে 1500 টাকা এক্সট্রা। তাহলে এই চার্ট ধরে আমার ট্যুরের চার্জ কত পড়বে এবার একবার সেটা দেখে নিই। আমি মানেভঞ্জ থেকে রওনা হয়ে প্রথমে যাব টুমলিং, সেখানে থাকবো 1 রাত। তারপর টুমলিং থেকে রওনা হয়ে যাব সান্দাকফু, সেখানে থাকবো 2 রাত, আর সেখান থেকে চতুর্থ দিন ফিরে আসবো মানেভঞ্জন। তাহলে এই প্ল্যান অনুযায়ী আমার গাড়ি ভাড়া পড়ছে মানেভঞ্জন থেকে সান্দাকফু পিক আপ অ্যান্ড ড্রপ 5500 টাকা, মোট 3 রাতের নাইট স্টে 1500 টাকা করে, মোট 4500 টাকা, তার মানে টোটাল 10000 টাকা। আপাতত রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের সঙ্গে যিনি আছে ড্রাইভার আছেন প্রীতমজি, অবশ্যই ওনার নাম্বার আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, যাতে আপনারা আসার আগে একবার ফোনে ওনার সঙ্গে কথা বলে একটা রাফ আইডিয়া নিয়ে নিতে পারেন। মানেভঞ্জন থেকে গাড়ি নিল স্টার্ট।
আঁকাবাঁকা পাহাড়ি পথে কিলোমিটার তিনেক এগোতেই দূরে আকাশের বুকে উকি দিল একটা চড়তেন। আমাদের চালক প্রীতমজিকে জিজ্ঞেস করে জানলাম এটা চিত্রে মনাস্ট্রি, আর এখানেই হবে আমাদের প্রথম ব্রেক। চিত্রেতে খানিকক্ষণ সময় কাটিয়ে আবার এগিয়ে চলা শুরু। উচ্চতার সাথে কিন্তু চেঞ্জ হতে থাকে পরিবেশ, আর তার সাথে বাইরের তাপমাত্রা ও আবহাওয়া। অসম্ভব সুন্দর একটা রাস্তা দিয়ে চলি। ভিডিওটি স্কিপ না করে আসুন একসঙ্গে উপভোগ করি প্রকৃতির এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য। আস্তে আস্তে এসে পৌঁছই মেঘের দেশ ছোট্ট গ্রাম মেঘমাতে। মেঘমাতেও আছে একটা বৌদ্ধ মনাস্ট্রি। গুটি কয়েক বাড়ি নিয়ে ভারত নেপাল সীমান্তের ছোট্ট একটি গ্রাম মেঘমা। আর এই মেঘমায় আছে খুব সুন্দর একটি ক্যাফে, সুন্দর এবং আধুনিক। কফি খেয়েই আবার হলাম রওনা, আর একটু পরেই এসে পৌঁছলাম টুমলিংয়ে। আমাদের যাত্রা আজকের মতন এখানেই শেষ। পাহাড়ি আবহাওয়া যে কতটা খামখেয়ালি আজকে তা আবার টের পেলাম। খানিক আগের ঝকঝকে আকাশই ঢেকে যাচ্ছে কালো মেঘে। তাড়াতাড়ি লাগেজ নামিয়ে হোটেলে চেক ইন করলাম। বিকেল যত হতে লাগলো টুমলিংয়ের আকাশ তত ঢেকে যেতে লাগলো কালো মেঘে। বাধ্য হয়ে আশ্রয় নিলাম রুমে, আর একটু পরেই এলো ডিনার কল। টুমলিংয়ে থাকার জন্য কিন্তু আছে বেশ অনেকগুলি হোমস্টে, যদিও এগুলো বলা হচ্ছে হোমস্টে, বাট এগুলো মোটামুটি ফুল ফ্লেজেড হোটেল। এরকমই একটা হোটেলে আমি আছি, যেটা ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে, সৎকার হোটেল। তো এই হোটেলে আমাদের যে প্যাকেজ দেওয়া হয়েছিল সেটা কিন্তু খাওয়া এবং থাকা সমেত, এবং খাওয়া মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি, ডিনার আর ব্রেকফাস্ট। তো এই লাইন বরাবর রয়েছে এরকম অজস্র কিন্তু হোমস্টে বা হোটেল। রেট মোটামুটি প্রায় সবারই সেম বা কাছাকাছি। টুমলিংয়ের কিন্তু একটা মজার জিনিস আছে, এই বড় পাথরটা। এই বড় পাথরের গায়ে লেখা আছে ভারত, আর পাথরের ওদিকে লেখা আছে নেপাল। তার মানে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি এই দিকটা হচ্ছে ভারত, ইন্ডিয়া, আর ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, যে আমাদের হোটেলগুলো, সেগুলো হচ্ছে নেপালে। তার মানে এটা কিন্তু একদম একটা ইন্টারন্যাশনাল বর্ডার, আর এই ট্রিপটার মাধ্যমে কিন্তু ছোট্ট করে বিদেশ ভ্রমণও হয়ে যাচ্ছে আমার। রাত্রি 9:30, আমরা ডিনার করতে বসেছি। আর আজকের ডিনারের মেনুতে আছে রুটি, ডাল, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর ঘি তো আছেই, আচার আছে, সালাদ আছে, আর চিকেন কারি। তো ঠান্ডা তো প্রচণ্ড, আর তার মধ্যেই গরম গরম রুটি, আর তার সঙ্গে চিকেন কারি আর আনুষাঙ্গিক সবজি ডাল, মানে একদম ফাটাফাটি কম্বিনেশন। চলুন খাওয়া শুরু করি। থ্যাংক ইউ, দ্যাটস অল। ইয়ে হচ্ছে স্যালাড নিয়ে এবার চিকেন কারি নিলাম। চিকেন কারি দিদিকে বলে দিয়েছিলাম যে পারলে বাঙালি স্টাইলে, তো দিদি কিন্তু এই যে আলু দিয়েছেন। বাঙালির চিকেন কারি আলু ছাড়া হয় না, তো সেই বাঙালির চিকেন কারি। এবার দেখি চিকেন কারির টেস্ট কেমন। দেখতে তো ফাটাফাটি। ভোর ভোর উঠে দেখি সারা রাত বৃষ্টি হওয়ার পরে আকাশ কিন্তু বেশ পরিষ্কার। হোটেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ঘুরে দেখলাম গোটা টুমলিং গ্রামটি। অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ভিডিওটি
স্কিপ না করে আসুন সবাই মিলে উপভোগ করি ঈশ্বরের সৃষ্টি এই সৌন্দর্য। কিন্তু না, আবার শুরু হলো মেঘ জমা। ছুট লাগালাম হোটেলের দিকে, কারণ ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করবো একটু পর। এখন আমরা বসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই আমরা কিন্তু টুমলিং থেকে বের হয়ে যাব সান্দাকফুর দিকে। আর আমাদের যে অ্যাকোমোডেশন যেটা সৎকার লজে আজকে ব্রেকফাস্টে কিন্তু প্রচুর ভ্যারাইটিস অফ আইটেম আছে। এখানে পুরি সবজি বানিয়েছে, এখানে ব্রেড আছে নর্মাল যেটা পাউরুটি, তার সাথে জ্যাম বা বাটার বা হানি আছে, বয়েলড এগ আছে, আর একটা স্পেশাল জিনিস ওনারা রান্না করেছেন, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে টিবেটান ব্রেড। এটা দেখে মনে হচ্ছে অনেকটা পুরীর মতন, কিন্তু এটাতে নাকি ডিম দেওয়া আছে এবং এটা নাকি অনেকটা সফট, মানে ভেতরটা নাকি অনেকটা নানের মতন। দেখছি খেয়ে কেমন টিবেটান ব্রেড। আজকের পর্ব এখানেই শেষ। এর পরের পর্বে আসবে টুমলিং থেকে সান্দাকফু যাওয়ার যাবতীয় বিবরণ। দুটো পর্বে করলাম, তা না হলে এক একটা পর্ব অনেক বড় হয়ে যাচ্ছে। আর প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, সেগুলো ভিডিও থেকে এডিট করে বাদ দিতে আমার খুব একটা ইচ্ছে করছে না। চলুন এই সকালবেলাটা মেঘে ঢাকা টুমলিং একটু উপভোগ করে নিই, আর তারপরে আজকের মতন পর্বটা এখানেই শেষ করি। ফিরে আসবো পরের পর্বে টুমলিং থেকে সান্দাকফুর পথে, আর সান্দাকফুতে কী কী করলাম সান্দাকফুর কমপ্লিট অভিজ্ঞতা নিয়ে।